স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ক্লাস 12-এর নতুন চ্যাপ্টার শুরু হবে। এর আগে বায়োটেকনোলজি মোটামুটি শেষ হয়ে গেছে, আর আজকে শুরু করব ইউনিট 2। সবাই আশা করি সবাই চ্যাপ্টারগুলোর নাম মুখস্থ করে নিয়েছো, যে 16টা চ্যাপ্টার ছিল। আজকে ইউনিট 2-এর চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5 শুরু হবে। ইউনিট 2টা যেটা হচ্ছে, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। আর আজকে যেটা পড়াবো চ্যাপ্টার 5, সেটার নাম হচ্ছে বংশগতি ও বিভেদ। তো এই চ্যাপ্টারটা তোমরা ক্লাস 10-এ মোটামুটি অনেকটাই পড়ে এসছো, তবে কিছু কিছু নতুন নতুন জিনিস আছে। তো যেগুলো 10-এ পড়েছো সেগুলো লাগবে, কিন্তু সেগুলো পরীক্ষায় আসে না। যেমন মেন্ডেলের তোমরা সূত্র পড়ে এসছো আগে, মেন্ডেলের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তারপরে আরও কিছু কিছু ছিল। আর যেমন থ্যালাসেমিয়া ছিল, কিছু কিছু রোগ, তারপরে কালার ব্লাইন্ডনেস ছিল, হিমোফিলিয়া ছিল, ওইগুলো লাগবে। কিন্তু মেন্ডেলের সূত্রগুলোও আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় সেগুলো আসে না। তো আজকে যেগুলো যেগুলো পড়াবো আগে সেগুলোর আমি তোমাদের বলে দিই কী কী পড়াবো আজকে। এই চ্যাপ্টারের মধ্যে কী কী যেগুলো পড়াবো, যেমন প্রথমে পড়াবো হচ্ছে বিভেদ কী, আর এর টাইপসগুলো পড়াবো, কত রকমের বিভেদ হয়। তারপরে পড়াবো বংশগতি, আর বংশগতির জনককে, সেগুলো পড়াবো। এটা নিশ্চয়ই জানো জনক। আর যেটা পড়াবো সেটা হচ্ছে মেন্ডেলিজম। মেন্ডেলিজম কি সেটাও বলবো, বা মেন্ডেল বাদটা কি। তারপরে আসবে মেন্ডেলের সূত্র, যেগুলো প্রথম সূত্র, ফার্স্ট ল অফ মেন্ডেল। তারপরে আসবে সেকেন্ড ল অফ মেন্ডেল। এগুলো নিশ্চয়ই তোমরা মনে আছে, যেগুলো হচ্ছে ফিনোটাইপ জিনোটাইপ যেগুলো ছিল, সেগুলো নিশ্চয়ই মনে আছে। তো আমি আরেকবার রিভাইজ দিয়ে দেবো। আচ্ছা, তারপরে আছে মেন্ডেল সূত্রের ব্যতিক্রমগুলো। ব্যতিক্রম যেমন ছিল, তোমরা কিছু কিছু পড়েছ আগে, যেমন অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, এগুলো তোমরা আগে পড়েছো। এবার তোমাদের আরও কিছু কিছু পড়তে হবে, যেমন হচ্ছে পলিজিন, প্লিওট্রপি, মাল্টিপল অ্যালিল। এগুলো তোমাদের কয়েকটা নতুন পড়তে হবে। তোমরা এই দুটো হয়তো পড়েছো আগে, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, এগুলো ক্লাস 10-এ ছিল। নতুন যেগুলো পড়বে এগুলো এই তিনটে বা চারটা। এরপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো সংজ্ঞা এবং কোথায় ব্যবহার করা হয়, এগুলো থেকে এমসিকিউ কোশ্চেন আছে। আর এই সংজ্ঞাগুলো থেকে কোশ্চেন আসে, অনেকবার এসছে কোশ্চেন। এরপরে পড়াবো কিছু কিছু রোগগুলো, জেনেটিক্যাল ডিজিজ যেগুলো। যেমন হচ্ছে ওই আগে পড়েছো হিমোফিলিয়া, তারপরে পড়াবো হচ্ছে কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা যেটা। আর কিছু আছে যেগুলো হচ্ছে জেনেটিক ক্রোমোজোম নাম্বার ঘটিত রোগ যেগুলো। এগুলো হচ্ছে লাস্টের দিকে আছে, এই চ্যাপ্টার একদম লাস্টে আছে, সেগুলো আগে পড়াবো, মাঝখানেটা পরে ভিডিওতে পড়াবো। তো ক্রোমোজোম নাম্বারগুলো হচ্ছে 3 রকম ডিজিজ হয়। একটা হচ্ছে ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এগুলো নতুন আছে। এগুলো সোজা, একদম সোজা, পরীক্ষা এগুলো থেকে কোশ্চেন আসে। পরীক্ষায় কোশ্চেনে দেখতে হবে, এগুলো থেকে 5 নম্বর কোশ্চেনও এসছে। এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত, এর ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কত। তারপরে আছে টার্নার সিনড্রোম। তো আজকে এই জিনিসগুলো পড়াবো, তো দেখতে থাকো ভিডিওগুলো। আর আমি একটা গুগল মিটে ক্লাস করাবো, তো সবাই গুগল মিটটা ডাউনলোড করে নেবে। দেখি আমি টাইমটা বলে দেবো কখন নেব। তাহলে শুরু করি চ্যাপ্টারটা।
তো কী কী পড়াবো সেটা তো বুঝলে নিশ্চয়ই। তাহলে প্রথমেই ছিল হচ্ছে বিভেদ কী। বিভেদের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েশন। মানে হচ্ছে পার্থক্য, একটা জীবের সাথে অন্য জীবের মধ্যে যে পার্থক্য সেটাকেই বলছে ভ্যারিয়েশন। সেটা একই স্পিসিসের মধ্যে হতে পারে বা বিভিন্ন রকম স্পিসিসের মধ্যে হতে পারে। যেমন ভ্যারিয়েশনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে জার্মিনাল। সোমাটিক মানে হচ্ছে দেহ, মানে দেহের গঠনগত হিসাবে, সোমা মানে দেহ। আর জার্মিনাল মানে হচ্ছে সেই মেনলি হচ্ছে জনন কলায় যেসব ডিফারেন্সিয়েশন থাকে সেই বিভেদগুলোকে বলছে জার্মিনাল ভ্যারিয়েশন। সোমাটিকের আবার 3 রকম ভাগ আছে, মানে এগুলো ডিপেন্ড করে। তো একটা হচ্ছে পরিবেশের উপর প্রভাব, একটা আছে ব্যবহার অব্যবহার, আর একটা আছে সচেতনতা। তাহলে কি পরিবেশের মধ্যে কি প্রভাব, মানে পরিবেশের প্রভাবে কী হবে, মানে দুটো একই রকম জীব চেঞ্জ কীভাবে হয়। যেমন তোমরা ক্লাস 11 হয়তো পড়েছিল প্রোটিনের অভাবে কিছু কিছু রোগ হয়, বা ক্লাস 12-এই আছে মৌমাছিতে থাকে কি একটা রানী মৌমাছি থাকবে, আর পুরুষ মৌমাছি থাকবে প্রায় 200টা পুরুষ মৌমাছি, আর অসংখ্য থাকবে হচ্ছে শ্রমিক মৌমাছি। তাহলে কি হলো, একটা মৌচাকে এই 3 রকম ভ্যারিয়েশন দেখতে পাওয়া যাচ্ছে মৌমাছি। এটা কি পরিবেশগত প্রভাব। মেনলি এটার প্রভাব আছে রয়্যাল জেলির ডিপেন্ড করে, রয়্যাল জেলির খাবার উপরে ডিপেন্ড করে এটা, মানে কে রানী হবে, কে শ্রমিক হবে, আর কে পুরুষ হবে, এটা ডিপেন্ড করে রয়্যাল জেলির উপরে। তাহলে কি রয়্যাল জেলির প্রভাবে এরা বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাচ্ছে। বা যেমন হয়তো কেউ প্রোটিনের অভাবে যেমন বিভিন্ন রকম রোগ হচ্ছে, বা ভিটামিনের অভাবে যেগুলো রোগ হচ্ছে, কারোর ক্ষেত্রে রোগ হচ্ছে, কারোর ক্ষেত্রে রোগ হচ্ছে না। তো এটা পুরোপুরি পরিবেশের উপর প্রভাবের উপর ডিপেন্ড করে, মানে প্রকৃতির মধ্যে ডিফারেন্স তৈরি করছে। তারপরে হচ্ছে ব্যবহার অব্যবহারের মানে মানে পয়েন্টটা, বিভেদটা। দেখবে কেউ একটা জিনিস বেশি ব্যবহার করে আর কেউ কম ব্যবহার করে। যেমন যারা জিম করে তারা কি হয়, জিম করতে করতে ওদের বডিগুলোর মানে সেই 6 প্যাক, অ্যাপস, তারপরে বাইসেপসগুলো সেই ভালো মতো করতে পারে। কিন্তু অনেকে যারা আছে যারা মোটা হয়ে যাচ্ছে বা হয়তো জিম করছে না রেগুলার, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, মানে তারা ওই অঙ্গের ব্যবহার করছে না বলে তারা আস্তে আস্তে মোটা হচ্ছে। এইভাবে কি হচ্ছে, একটা মোটা একটা জিম করা বডির মধ্যে ডিফারেন্স তৈরি করছে। মানে যেটা দেখেই চোখে দেখেই বোঝা যায় যে কে জিম করে কে জিম করে না, সেটাই হচ্ছে ব্যবহার অব্যবহার সূত্র। আমাদের বডির বিভিন্ন রকম অঙ্গগুলোকে ব্যবহার করে হয়তো কেউ বাইসেপসটাকে ভালো মতো বানালো, কেউ হয়তো আবার মোটা হয়তো চর্বি দিয়ে ভরে দিল, এই জিনিসটা হয়। তারপর হচ্ছে সচেতনতার প্রভাব, যেটা মানে কেউ যদি চাই, মানে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটাও একটা হতে পারে যে কেউ হয়তো চাইলো যে না আমি পড়াশোনা করে ভালো জায়গায় যাব, কেউ বলছে না আমি পড়াশোনা করবো না, অন্য জায়গায় যাব। তো এটার উপর ডিপেন্ড, মানে এটা হচ্ছে নিজের সচেতনতার উপর ডিপেন্ড করে, মানে দুটো দুরকম মানে পরিবেশে মানে চলে যায় বলে তাদের দুরকম মানে প্রভাব দেখা যায়, এর ফলে বিভেদ সৃষ্টি হয়। যেমন কেউ একটা ডক্টরকে দেখো আর একটা রাজমিস্ত্রি দেখো, যারা রাজমিস্ত্রির দিকে যাচ্ছে তারা একরকম, বা কেউ ডক্টরের দিকে, তার লাইফস্টাইল একরকম, এর লাইফস্টাইল একরকম। তো এটা কি হচ্ছে, সেই ছোটোবেলায় সে সচেতনতার মানে প্রভাবের ফলে সে মেন্টালিটি ডাক্তারের দিকে তৈরি করেছিল, এই মেন্টালিটিটা এইভাবে তৈরি করেছিল। এটা পরিবেশের প্রভাবে উদাহরণ হতে পারে। তো এগুলো হচ্ছে ডিফারেন্স, মানে বিভেদের, যে বিভেদ কত রকমের হয়। আর যেটা ছিল জার্মিনাল, ছিল সেটা হচ্ছে মানে জেনেটিক্যালি এটা পুরোপুরি মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাবে, সেই জেনেটিকভাবে যে জিনিসটা পাবে সেটা জেনেটিক্যালি যে বিভেদ সৃষ্টি হয় তার, সেটা বলছে মানে কোনো জিনগত যে ডিফারেন্সিয়েশন সেইটি। এরপরে হচ্ছে বংশগতি। বংশগতি কি, এটা তোমরা আগেই পড়েছো ক্লাস 10-এ। বংশগতি মানে হচ্ছে যে এক প্রজাতি থেকে, মানে একই সেম স্পিসিস থেকে মানে একটা, যেমন একটা জীব থেকে সেই জীবই তৈরি হবে, যেমন একটা মানুষ থেকে সেই মানুষই তৈরি হচ্ছে, মানুষ থেকে অন্য কোনো জীব তৈরি হচ্ছে না। এই যে একটা মানে বংশ পরম্পরা চলতে থাকে সেটাকেই বলছে বংশগতি। একটা নির্দিষ্ট, তারপরে তার থেকে আরেকটা জীব হবে, সেখান থেকে একই রকম মানে সেই জেনেটিক্যালি চেঞ্জ আসতে থাকবে। তো এটাকে বলছে বংশগতি, একটা ধর্মের জন্য যেটা, যার ফলে একই জিনিস থেকে একই জিনিসই তৈরি হচ্ছে, সেটাকে বলছে বংশগতি।
আচ্ছা, এবার হচ্ছে বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। এটা ক্লাস তোমরা 10-এ পড়েছো। গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। কিন্তু ইনি কী ছিলেন? ইনি কিন্তু প্রথমে কিন্তু সায়েন্টিস্ট ছিলেন না। ইনি আগে ছিলেন হচ্ছে খ্রিস্টানদের যে ফাদার হয় সেখানে সে একটা মানে ওই চার্চের ফাদার ছিলেন। তো সেই চার্চের একটা জায়গা ছিল, সেখানে ও জমিতে মটর গাছ লাগিয়েছিল। মটর গাছ লাগিয়ে সেখান থেকে মানে ওখান থেকে গবেষণা করতে, মানে ওটা নিয়েই অল টাইম পড়ে থাকতো বেশিরভাগ টাইম। তো এইভাবে করতে করতে সে একটা থিসিস পেপার লিখলো সেই টাইমে। সেটা হচ্ছে মেনলি 1860-এর দিকে। মেনলি 1866 সালে সে একটা বই পাবলিশ করে, মানে যে থিসিসটা, সেখান থেকে সে পপুলার হতে শুরু করলো এবং জেনেটিক্সের মানে আবির্ভাব হলো। ওই জন্য তাকে মেন্ডেলকে বলা হয় জনক। আচ্ছা, ক্লাস 10-এ তোমরা আগে পড়েছিলে যে মেন্ডেল কেন মটর গাছ চুজ করেছিল। এরা কয়েকটা বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্যগুলো পড়বে। মটর গাছের বিভিন্ন রকম বৈশিষ্ট্য পাওয়া যায়, 1 নম্বর ছিল। তারপরে ছিল মটর গাছটা কি উভয় লিঙ্গ। মটর গাছটা খুব তাড়াতাড়ি ছোটো জায়গার মধ্যে অনেকটা মটর গাছ চাষ করা যায়, এবং মটর গাছটা স্বপরাগযোগী, কোনো প্রবলেম হতো না পরাগযোগের ক্ষেত্রে। এই জন্য তিনি মটর গাছে চুজ করেছিলেন। এছাড়াও মটর গাছের যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য ছিল, দেখবে হয় 2 রকম ফুল ছিল, লাল ফুল, সাদা ফুল, বা তারপরে একটা লম্বা ছিল দানা, লম্বা দানা, একটা মোটা, একটা গোল ছিল, একটা কুচকানো ছিল। এরকম প্রচুর 7 জোড়া বৈশিষ্ট্য, বিপরীতধর্মী বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলো একবার দেখে রাখবে। ফুলটা কোথায় হয়, অগ্রভাগে হয় না মাঝখানে হয়, বা এই তারপরে মটর গাছের ফলটা কেমন হয়, যেমন সবুজ না হলুদ। তারপরে এরকমভাবে অনেক রকম ভাগ ছিল, সেই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেবে। সেই ক্লাস 10-এর বইয়ে ছিল, ওটা তোমাদের বইও আছে, একবার শুধু জাস্ট দেখে নেবে। আচ্ছা, এরপর হচ্ছে মেন্ডেলিজম। মেন্ডেলিজম বলতে হচ্ছে মেন্ডেল যে সূত্রগুলো আবিষ্কার করেছিল, যেগুলো তার মানে তথ্যগুলো একটা টোটালটাকে বলা হয় মেন্ডেলিজম। এখানে যেমন 2 রকম ছিল, একটা ছিল এক সংকর জননের পরীক্ষা, আর একটা দ্বিসংকর জনন। এক সংকরের সেই জিনোটাইপ, ফিনোটাইপ, এগুলো একটু দেখে রাখবে, কারণ জিনোটাইপ আর ফিনোটাইপ এগুলো ক্লাস 10-এ ছিল তোমাদের। ক্লাস 12-এও আছে, কিন্তু পরীক্ষায় এগুলো আসে না, কারণ এগুলো আগেই পড়েছে, এগুলো 10-এ আসতো। তবুও আমি একবার করে বলে দেবো। এখান থেকে কি একটা সূত্র পেয়েছিল, সেটা হচ্ছে পৃথকীভবন সূত্র। আর দ্বিতীয় দ্বিসংকর থেকে পেয়েছিল স্বাধীন বিন্যাসের সূত্র। এই সূত্রগুলো একবার দেখে নেবে, কারণ হয়তো নেক্সট টাইম কোনো কিছু তো কাজে লাগবে, কারণ এই পার্থক্য বা এই ব্যাপারগুলোতে, কারণ এই পৃথকীভবন আর স্বাধীন বিন্যাসের ব্যাপারটা প্রতিটা জায়গায় কাজে লাগবে এই চ্যাপ্টারের, যে কীভাবে ভাগ হচ্ছে, পৃথকী হচ্ছে, কীভাবে স্বাধীন বিন্যাস হচ্ছে। ওই জন্য এটা আবার দিয়েছে, কিন্তু পরীক্ষায় এই সূত্রগুলো আর আসবে না। এছাড়াও মেন্ডেলের আরেকটা ছিল সূত্র, আরও 2টো ছিল, টোটাল 4টা সূত্র ছিল। এটা একটা হলো, এটা একটা হলো, আর একটা ছিল প্রকট প্রচ্ছন্ন। এটাও পড়েছো তোমরা। মানে কোনো একটা বৈশিষ্ট্য যেটা প্রকাশ হবে সেটা হচ্ছে প্রকট, আর যেটা সুপ্ত অবস্থায় থাকবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। আর আরেকটা যেটা ছিল, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে যে দুটো বৈশিষ্ট্য কখনো মিলিত হবে না, মানে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে, এটাই বলেছিল। তো পরবর্তী ক্ষেত্রে দেখা যায় এই সূত্রটা ভুল প্রমাণিত হয়েছিল, তো ওই জন্য এটাকে ধরা হয় না। তো প্রকট প্রচ্ছন্ন আর পৃথকী আর স্বাধীন বিন্যাস সূত্র, এই 3টে সূত্র আছে। তো আমি একবার করে এক সংকরটা আমি বলে দিচ্ছি, এর জিনোটাইপ ফিনোটাইপ কী ছিল। এক সংকরের ক্ষেত্রে কী ছিল, যদি জিনোটাইপ ধরা হয় 1:2:1, আর ফেনোটাইপ 3:1। আচ্ছা, ফেনো মানে হচ্ছে বাইরের দিক, মানে বাইরে থেকে তুমি কি দেখতে পাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে এটা বৈশিষ্ট্যগুলো ধরা হয়। আর জিনোটাইপ মানে ভিতরে যে জিনের অবস্থানগুলো দেখে যে বৈশিষ্ট্যগুলো ধরা হয় সেটা। তো এখানে 1 বলতে বোঝাচ্ছিল বিশুদ্ধ লম্বা, এখানে 2 বলতে বোঝাচ্ছিল সংকর লম্বা, মানে 2টো সংকর লম্বা পাওয়া যাচ্ছিল। আর এখানে 1 বলতে বোঝাচ্ছে মানে বিশুদ্ধ বেটে। আর এখানে লম্বা আর বেটে, এই বৈশিষ্ট্য দুটো ধরা হয়েছিল। ছক করে তোমরা নিশ্চয়ই জানো, কাটাকুটি যেমন করে খেলে সেই একটা ছক বানানো দেখাচ্ছি। এইভাবে কাটাকুটি খেলে তো। এবার এটাকে চারদিকে ঘিরে দিলেই সেই বক্সটা তৈরি হয়ে যাবে, চেকার বোর্ড বলা হয় এটাকে। তারপর এটা মানে ঠিক মতো একটু করবে। যেখানে কি হচ্ছিল, এদিকে মেল রাখলাম একটা বৈশিষ্ট্য, এদিকে ফিমেলের একটা বৈশিষ্ট্য। তা এই জায়গাটা ধরতে গেলে কী করতে হবে, এখানে আসবে, এটা এখানে। এই জায়গা ধরতে গেলে এটা আসবে, এদিক থেকে এটা আসবে। এই জায়গাটা এটা আসবে, এটা আসবে। এই জায়গাটা ধরতে গেলে এই জায়গাটা এটা আসবে।
তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা কীভাবে করতে হয়। যেমন ধরো যদি এটাই করতে চাই, মেল, এটা বড় হাতের উপরে ধরলাম দুটোই বিশুদ্ধ লম্বা, আর বিশুদ্ধ বেটে নিচে ধরলাম, তাহলে এই জায়গাটা কী হবে, বড় হাতের টি ছোট হাতের টি, এই জায়গাটা কী হবে, বড় হাতের টি ছোট হাতের টি, এই জায়গাটা কী হবে, বড় হাতের টি ছোট হাতের টি, এটাও বড় হাতের টি ছোট হাতের। তাহলে এই জায়গাটা কী হলো, সবটাই বিশুদ্ধ লম্বা বেরোলো। মানে এটা আমি একটা ক্রস করে দেখালাম, এটা 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 একটা টেস্ট ক্রসের মধ্যে পড়ছে, মানে ওটা পরে বলছি টেস্ট ক্রসটা কী জিনিস। মানে ক্রসটা আমি দেখালাম যে কীভাবে হয়, মানে কোনটা জায়গায় কোনটা বসবে। এক সংকরজনের ক্ষেত্রে আলাদা, দ্বিসংকরের ক্ষেত্রে ওখানে 16টা বৈশিষ্ট্য আসবে, এরকম করে সব ভাগ হয়ে থাকে। এবার হচ্ছে দ্বিসংকরের ক্ষেত্রে, দ্বিসংকরের ক্ষেত্রে কী ছিল, দুটো ভিন্নধর্মী বৈশিষ্ট্য, মানে এখানে 2 জোড়া বৈশিষ্ট্য ছিল, যার ফলে কী হচ্ছিলো, এরা পৃথক হচ্ছিল কিন্তু আবার স্বাধীনভাবে যুক্ত হচ্ছিল। যেটা আমি এখন বলে দিই, পৃথকীকরণ আর স্বাধীন বিন্যাসটা ব্যাপারটা কী জিনিস। মনে করো একটা মেল আছে আর একটা ফিমেল আছে, আমি এটা মানুষের দিয়ে বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মানুষের কটা ক্রোমোজোম, 46টা ক্রোমোজোম, পুরুষদেরও 46টা, স্ত্রীদের 46টা, টোটাল 46টা ক্রোমোজোম। এবার কি হচ্ছে, যখন এগুলো হচ্ছে 2n সংখ্যক, যখন পুরুষদের যখন স্পার্ম তৈরি হবে তখন কি হবে, 23টা করে ভাগ হয়ে যাবে, এখানেও কী হবে, 23টা করে ভাগ হয়ে যাবে। তাহলে কি প্রথম সূত্রের সাথে মিলিয়ে দেখো যে জনিত্রের জন্য থেকে অপরজনিতে সঞ্চারিত হওয়ার সময় গ্যামেট গঠন গেল, এটা হচ্ছে গ্যামেট গঠন যখন হচ্ছে, আমাকে এটা স্পার্ম, একটা এটা স্পার্ম, এটা ওভাম, এটা ওভাম। তো গ্যামেট, এটাও গ্যামেট, এটাও গ্যামেট, এটাও গ্যামেট, এটাও গ্যামেট। গ্যামেট গঠনকালে কী হচ্ছে, এদের মানে পৃথক হয়ে যাচ্ছে, দেখো 46 হাফ হাফ করে পৃথক হয়ে গেল। তো এটাকেই বলছিল পৃথকীকরণ সূত্র। আর স্বাধীন বিন্যাস সূত্র যদি পড়ো তাহলে পড়লে বুঝতে পারবে যে 2 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য ধর্মযুক্ত বৈশিষ্ট্য গ্যামেট গঠনকালে ওদের মানে ক্রোমোজোমগুলো যখন মানে আলাদা হয়ে গেলেও তারা যখন নেক্সট জেনারেশন যখন যাবে তাদের ক্ষেত্রে কী হবে, তারা সকল প্রকার সমন্বয়, মানে এটা এর সাথে যুক্ত হতে পারবে, এটা এর সাথে যুক্ত হতে পারবে, মানে এরকম টাইপের। তাহলে কী ব্যাপারটা হলো, এই ক্রোমোজোমটা এর সাথে যুক্ত হয়ে কত হবে, 23 + 23 আবার 46 হবে। এটাই স্বাধীনভাবে, এই জন্য বলছিল যে স্বাধীনভাবে সবার সাথে সকল প্রকার সমন্বয় যুক্ত হতে পারে। এটাও যেমন এর সাথে যুক্ত হতে পারবে, এটা এর সাথে যুক্ত হতে পারবে, সেই বজ্রগুণনের অঙ্কের মতো। এটা হচ্ছে টোটালটাকে হচ্ছে দ্বিসংকর স্বাধীন বিন্যাস সূত্র বলছে এই জায়গাটাকে, আর এটাকে বলছে পৃথকীভবন, এটা পৃথকীভবন আর এটা স্বাধীন বিন্যাস। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আগে হয়তো এটা বুঝতে পারো নি, হয়তো বা অনেকে পেরেছো, অনেকে হয়তো পারো নি। তো ব্যাপারটা পৃথকীভবন কি, যখন ক্রোমোজোমটা ভাগ হয়ে যাচ্ছে সেটা পৃথক, মানে আলাদা হয়ে যাচ্ছে। আর স্বাধীনভাবে মানে স্বাধীনভাবে এর সাথে যুক্ত হতে পারছে, এর সাথে যুক্ত হতে পারছে, মানে সকল প্রকার সমন্বয় যুক্ত হচ্ছে, এটাই স্বাধীন বিন্যাস সূত্র। তো এর ফেনোটাইপ কী ছিল, 9:3:3:3:1। এটা হয়তো তোমরা আগে মুখস্থ করেছো, দরকার নেই, তো আমি বলে দিচ্ছি। জেনোটাইপ কী ছিল, 12:24:12:12:1, মানে 1:2:2:4:1:2:1:2:1, মানে এটা 12:24:12:1। এটা মানে আমি এটা ঠিক মানে ক্লাস 10-এ মুখস্থ করার জন্য, সে অনেকে মুখস্থ করে না, কারণ পরীক্ষাটা খুব দেয়, এত বড় থাকে বলে খুব দিত, তো তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। তো এগুলো একটু দেখে রাখবে, এগুলো সব মানে ক্লাস 10-এই পড়ে এসছে, এগুলো হচ্ছে পুরোনো রিভিশন হলো জাস্ট। এরপর যেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এইভাবে পড়লে মেন্ডেলের সূত্র, পৃথকীভবন, হচ্ছে ব্যতিক্রম যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ মানে কি, যেটা সম্পূর্ণ নয়। আর প্রকটতা মানে যেটা যে বৈশিষ্ট্যটা প্রকট হবে। মেনলি কী হতো, যে কোনো মেন্ডেল বলেছিল যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকট হবে আর একটা প্রচ্ছন্ন থাকবে। যেমন যদি বড় হাতের টি ধরা হয়, এটা যদি ছোটো হাতের টি হয়, এটা যদি একটা মটর গাছ ধরা হয়, তাহলে আমরা এটা মানে এর ফেনোটাইপিক বৈশিষ্ট্যটা কি, যেহেতু এটা বড় আছে, মানে বড় হাতের টি মানে এটা বিশুদ্ধ লম্বা ধরবো আমরা।
এটা এটা প্রচ্ছন্ন অবস্থা আছে, মানে এই জিনিসটা প্রকাশ পাচ্ছে, আর এটা প্রচ্ছন্ন, মানে এটা টি, এই ছোটো হাতের টিটা প্রচ্ছন্ন হয়ে থাকে, ওই জন্য এই মানে বেটে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। তো এর মেন্ডেল তখন অত ডিটেলসে আলোচনা আর করতে পারেনি, মানে তখন অত উন্নত ছিল না বলে সায়েন্সের দিকগুলো। তো পরে দেখা যায় যে কিছু কিছু মানে মানে এই জিনিসটা পুরোপুরি সূত্রটা মানে মেন্ডেলের সাথে সহমত না অনেক বিজ্ঞানীরা। তো নতুন সূত্রগুলো এটাই হচ্ছে যে দেখা গেছে সন্ধ্যামালতী ফুল কি হয়, একটা লাল ফুল ছিল আর একটা ছিল সাদা ফুল। আর মেনলি যেটা বলে গেছিলো যে লাল আর সাদা ফুলে যখন এদের মধ্যে যদি ক্রস করানো যায়, তো এটা যদি আমরা আর ধরি, বড় হাতের আর মানে রেড আর ছোটো হাতের আর মানে হচ্ছে সাদা, তো এটা হবে আর আর ছোটো হাতের আর, তাহলে কি হবে, মানে এই বৈশিষ্ট্যটা প্রকাশ, মানে এখানে মানে যেহেতু আর আছে বলে এটা লাল আছে, মানে লাল প্রকাশ পাবে, মানে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, তাহলে লাল হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় এই জায়গায় ফুলটা গোলাপি ধরনের হয়, মানে ব্যাপারটা হলো দুটো রং মিক্স হয়ে গেছে। তো ওই জন্য মেন্ডেলের সূত্র এই জায়গাটায় খাটে না। তো অসম্পূর্ণ প্রকটতার সংজ্ঞাতে এখানে বলা আছে, যখন দুই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্য যখন একসাথে ক্রস করানো হয়, তখন কি হবে, সেই ক্রসগুলো কেউ প্রকট হচ্ছে না, মানে এই বড়দের আরটাও প্রকট হচ্ছে না, এটাও প্রকট হচ্ছে না, তার ফলে কি হচ্ছে, আর প্লাস আর গিয়ে মানে আর আর যেটা হচ্ছে এটা গোলাপি রঙের, মানে অন্য একটা সিম্বল চলে আসছে বা কিছু একটা সিম্বল, অর্থাৎ পিঙ্ক ধরলাম, না দুটো রঙের মিশ্রণ ঘটে যাচ্ছে। তো ওই জন্যই বলছে এটা অসম্পূর্ণ প্রকাশ, মানে এও সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, এও সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে না, মানে লাল বৈশিষ্ট্যটাও হাফ প্রকাশ পেয়েছে, এটাও হাফ প্রকাশ পেয়েছে, ওই জন্য এই সংজ্ঞাটা মানে এটার নাম দিয়েছে অসম্পূর্ণ প্রকটতা, এটা হচ্ছে ব্যতিক্রম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে কি হলো, যে দুটো বৈশিষ্ট্য একসাথে প্রকাশ পাওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, কেউ একা প্রকট হলো না, বা কেউ মানে এও প্রকট হয়নি এও প্রকট হয়নি, দুজনের মিশ্রিতভাবে প্রকাশ পেলো, সেটাকেই বলছে অসম্পূর্ণ প্রকার। এই নাম শুনে মনে রাখবে, অসম্পূর্ণ প্রকারটা উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতী ফুল। সংজ্ঞা প্লাস উদাহরণ খুব দরকার, পারলে এই একটা ছক আছে বই, মানে এই আর 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 দিয়ে আর ডাব্লিউ দিয়ে, তো ওইটা একবার দেখে নেবে। আর এরপর হচ্ছে সহপ্রকটতা, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো 1 নম্বরে খুব আসে পরীক্ষায়। সহ মানে বুঝতেই পারছো, একসাথে, সহ প্রকট মানে একসাথে প্রকট হবে। যেমন এটা হচ্ছে মানে এটা মেনলি একটাই এক্সাম্পল ব্লাড গ্রুপের ক্ষেত্রে, যাদের এ বি ব্লাড গ্রুপ আছে তারা হচ্ছে সহপ্রকটতার উদাহরণ। মানে মেন্ডেলের সূত্র অনুযায়ী কী হওয়া উচিত ছিল, হয় এ প্রকট হবে, মানে তাহলে এ গ্রুপ হতে হবে, বা বি যদি প্রকট হয় তাহলে বি গ্রুপ হতে হবে, কিন্তু এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দুজনেই প্রকট হয়ে যাচ্ছে, মানে এ বি দুজনে একসাথে থাকবে, কেউ কাউকে ছাড়াচ্ছে না, ওই জন্য বলছে সহপ্রকট, মানে দুটো প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটো একসাথে প্রকাশ পাচ্ছে, ওই জন্য বলছে সহপ্রকট, মানে একসাথে প্রকট ধর্ম প্রকাশ করছে, ওই জন্য এটা সহপ্রকটতার উদাহরণ। এটা মানুষের এ বি ব্লাড গ্রুপটাই হচ্ছে সহপ্রকটতার উদাহরণ। এরপরে আসছে প্লিওট্রপি আর মাল্টিপল জিন বা পলিজিন। তো আমি আগে একটা ছবি আঁকি, এই ছবিটার খাতায় লিখে মুখস্থ মানে দেখে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা পরীক্ষায় প্রচুর ভুল হয়, কারণ অনেকেই গুলিয়ে যায় এই ব্যাপারটা। তো ফার্স্ট হচ্ছে জিন, আর এদিকে হচ্ছে বৈশিষ্ট্য। আমি ধরলাম 3টে জিন, এদিকে কটা 3টে জিন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আর এদিকে বৈশিষ্ট্য হচ্ছে একটা। ব্যাপার হচ্ছে যখন 3টে জিন একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে, তাহলে কী হলো, অনেকগুলো জিন মানে 1 2 3টা জিন যে কোনো একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করছে, তাহলে সেইটা হবে মাল্টিপল জিন, মানে সেটা হচ্ছে পলিজিন বা মাল্টিপল জিন। তাহলে এখানে 1 2 3 মানে মাল্টিপল জিন, এই নাম দেখে মানে ছবিটা দেখেই মানে আগে ছবিটা এখানেও তাহলে বুঝতে পারবে, কারণ এরপরে আরেকটা আসছে, তাহলে বুঝতে পারবে কেন ভুলটা হয়। তাহলে আগে এইটুকু সংজ্ঞাটা বুঝে নাও, যে অনেকগুলো জিন যখন আমাদের শরীরে একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে, সেই বৈশিষ্ট্যটাকে বলছে পলিজিন বা পলিজেনিক উত্তরাধিকার। এবার আসে আবার মনে করো জিন ধরলাম, বৈশিষ্ট্য একটাই জিন, এদিকে অনেকগুলো বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য
দুটো বৈশিষ্ট্য, তিনটে বৈশিষ্ট্য, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। একটা জিন যখন অনেকগুলো বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে, মানে একটাই জিন, হয়তো কেউ চোখের কালার ডিনোট করলো, কেউ চুলের কালার, কেউ হয়তো স্কিনের কালার, এই একটা জিনিস যখন কন্ট্রোল করে তখন সেটাকে বলছে প্লিওট্রপি বা প্লিওট্রপিজম। এটা খুব পরীক্ষায় আসে, এই দুটোর মধ্যে খুব গন্ডগোল হয় বলে এই দুটোর মধ্যে একটা দিবেই পরীক্ষায়। তাহলে কি হলো, যখন একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে তখন তাকে বলা হবে প্লিওট্রপি। আর যখন অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে, অনেকগুলো জিন একটা বৈশিষ্ট্য কন্ট্রোল করছে, তখন সেটা হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার বা পলিজিন। তো এটার এক্সাম্পল হচ্ছে মানুষের হাইট। আমাদের হাইট অনেকগুলো জিন কন্ট্রোল করে, বা স্কিনের কালার। আর এটার এক্সাম্পলগুলো হচ্ছে, মানে এটা মেনলি এক্সাম্পল করে হিমোগ্লোবিনের ক্ষেত্রে। যেমন মানুষের রক্তের হিমোগ্লোবিন যেমন কি থাকে, এইচবি হচ্ছে হিমোগ্লোবিন, এইচবি এ তৈরি করে নর্মাল, এটা হচ্ছে নর্মাল। কিন্তু কিছু কিছু জিনের মিউটেশনের ফলে জিনগুলো চেঞ্জ হয়ে যায় বলে কি হয়, এইচবি এস তৈরি করে। এস মানে এটা হচ্ছে একটা ডিজিজ তখন হয়ে যায় যেটা বলে সিকেল সেল অ্যানিমিয়া। মানে এইসব মানে হিমোগ্লোবিনগুলো মানে একটু ভুলভাল তৈরি হয়, মানে নর্মাল হিমোগ্লোবিন থেকে আলাদাভাবে তৈরি হয়। তবে এই হিমোগ্লোবিন একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের ম্যালেরিয়া রোগ হবে না, রোগ হয় না। এটা কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নিটে এটা খুব আসে পরীক্ষায়, যে নিচের মধ্যে কোনটির ক্ষেত্রে ম্যালেরিয়া রোগ হয় না। যাদের এই সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল হিমোগ্লোবিন থাকে তাদের ক্ষেত্রে এই ম্যালেরিয়া রোগটা হবে না, কারণ ওই জীবাণুটা ওই মধ্যে প্রবেশই করতে পারবে না। আর এই জন্য আচ্ছা, আরেকটা আছে যেটা এক্সাম্পল, এছাড়া আরও এক্সাম্পল আছে মিষ্টি আলুর ক্ষেত্রে, মানে যেটা রাঙা আলু বলে, সেই রাঙা আলুর কী হয়, ওদের যে বীজ, একটা জিন আছে যেটা বীজের রং আর ফুলের রং, আর সেটা ডিপেন্ড করে, এবং একটা জিনিস অনেকগুলো কন্ট্রোল করে। আর আরেকটা আছে যেটা হচ্ছে ড্রসোফিলার ক্ষেত্রে। ড্রসোফিলা রোগে মাছির যে এক ধরনের মাছি হয়, যেটা ফলের মধ্যে যেগুলো মাছি লেগে থাকে সেটাকে ড্রসোফিলা মাছি বলে। সেই মাছিগুলো চোখের কালারের বিভিন্ন রকম স্পট দেখা যায়, সেটাও একটা ওই একটা জিন, মানে অনেকগুলো জিন হিসাবে কাজ করে। এই জন্য একে বলা হয় প্লিওট্রপিকে জিনের বহুরূপতা বলা হয়, মানে একটা জিনের অনেকগুলো রূপ, ওই জন্য জিনের বহুরূপতা কোশ্চেন আছে পরীক্ষায়, জিনের বহুরূপতা কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে এগুলো পড়বে। এরপর হচ্ছে মাল্টিপল অ্যালিল। মাল্টিপল অ্যালিল মানে বহু অ্যালিল। তোমরা নিশ্চয়ই অ্যালিল পড়েছো, ক্লাস 10-এ ছিল। দুটো মানে একই ক্রোমোজোমের দুটো লোকাসে যখন বিভিন্ন রকম জিন থাকে, মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ই, এটা এফ, এটা জি। এই জিনটার অ্যালিল কি, এই জিনটা মানে যেটা ওর সমান্তরাল থাকবে, পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে তার অ্যালিল। এই জিনটার অ্যালিল এটা, এটার অ্যালিল এটা, পরস্পর অ্যালিল, মানে বি হচ্ছে এফ এর অ্যালিল, বা সির অ্যালিল তাহলে হচ্ছে জি, এর অ্যালিল তাহলে ই। এইভাবে এটা মনে রাখবে যে অ্যালিল। তো এবার হচ্ছে, আচ্ছা তাহলে মাল্টিপল অ্যালিল কি? মাল্টিপল অ্যালিল হচ্ছে যখন কোনো একটা জিনের বহিঃপ্রকাশ ঘটবে, মানে প্রকাশ যখন যখন প্রকট বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করবে, তখন যদি দুটো বা তিনটের বেশি অ্যালিল দিয়ে যদি মানে ওকে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলছে মাল্টিপল অ্যালিল। তাহলে কি হলো, একটা জিনের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য যদি 2 বা 3টে অ্যালিলের দরকার হয়, তাহলে তখন সেই রকম অ্যালিলটাকে বলছে মাল্টিপল অ্যালিল। যেমন আমাদের এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, আমাদের ব্লাড গ্রুপটা হচ্ছে একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু এর অ্যালিলগুলো হচ্ছে কন্ট্রোল করে এ, বি, ও তিনটেই কন্ট্রোল করে। ওই জন্য মানে আমাদের এবিও ব্লাড গ্রুপ টোটাল সিস্টেমটাকে মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল উদাহরণ দেওয়া হয়েছে। এটা একটু পড়বে, কারণ তোমরা জানোই ও গ্রুপকে কী বলা হয়। ও গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা, আর এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। এগুলো তোমরা আগে পড়েছো, তবে প্র্যাকটিক্যালে লাগবে যে, আচ্ছা ও গ্রুপ মানে হচ্ছে আই ও বাই আই ও, এটা হচ্ছে ও গ্রুপ। এ গ্রুপের ক্ষেত্রে হচ্ছে আই এ বাই আই এ, মানে আইটা হচ্ছে এখানে মানে ধরা হয়, মানে রক্তের গ্রুপে এটাকে ধরা হয়, ইমিউনোগ্লোবিন বলা হয় এটাকে। আর আরেকটা হতে পারে আই এ বাই আই ও, এই দুটো কম্বিনেশন হতে পারে।
মানে এ গ্রুপের ক্ষেত্রে হয় কারো দুটো এই প্রকটটাও এ হতে পারে, প্রচ্ছন্নটা এ হতে পারে, বা প্রকটটা এ হতে পারে, প্রচ্ছন্নটা ও হতে পারে। তাহলে বি এর ক্ষেত্রেও সেম হবে, আই বি বাই আই বি, তাহলে আই বি বাই আই ও। কিন্তু ও গ্রুপের ক্ষেত্রে, ও গ্রুপ তো বললাম, এবার এ বি গ্রুপের ক্ষেত্রে আই এ বাই আই বি, এটাই হতে পারে। তাহলে এই চারটার কম্বিনেশন এগুলো। এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যালে কিছু অঙ্ক করতে হবে। অঙ্ক বলতে মানে তাদের বাবা যদি এ গ্রুপে হয়, মা যদি বি গ্রুপ হয়, তাহলে তার সন্তান কী গ্রুপ হবে, এরকম টাইপের কিছু অঙ্ক আছে প্র্যাকটিক্যালে। তো এটা স্কুলের ব্যাপার, স্কুল করিয়ে দেবে। আমি তাও একবার বলে দিলাম, এটা মানে এরকম মানে ভাগ থাকে এদের। আর এরপরে হচ্ছে কিছু ডিজিজগুলো, কিছু কিছু যেগুলো রোগ ছিল, সেই রোগগুলো কী কী বললাম তোমরা আগে পড়ে এসছো, যেমন থ্যালাসেমিয়া পড়ে এসছো আগে, হিমোফিলিয়া পড়ে এসছো, কালার ব্লাইন্ডনেসও পড়ে এসছো। মানে বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই তিনটে রোগই তোমরা পড়ে এসছো ক্লাস 10-এ। এখন হয়তো ভুলে গেছো তোমরা, আমি আরেকবার পড়িয়ে দেবো। তো এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে ক্রসগুলো তোমরা করেছো হয়তো, যেমন বাবার থ্যালাসেমিয়া হলে মার যদি নর্মাল হয় তাহলে তার সন্তানগুলো কত পার্সেন্ট কী হবে, এগুলো যেমন ক্লাস 10-এ আসতো। আমি আরেকবার রিভিশন দেবো। তো ওটা আমি ক্লাসে করাবো যখন আমার ব্যাচ শুরু হবে। আর এখন যেটা পড়াবো সেটা হচ্ছে জেনেটিক, মানে ক্রোমোজোম নাম্বার ঘটিত যে রোগগুলো, মানে কার ক্রোমোজোম নাম্বার, আমাদের ক্রোমোজোম নাম্বার কত, 46টা। কারো যদি কম হয় তাহলে কী রোগ হবে, কারো যদি বেশি হয় তাহলে কী রোগ হবে, সেইটা পড়াবো। তো এটা একদম বইয়ের লাস্টের টপিক, লাস্ট পেজে দেখবে এগুলো পাবে। আর এখান থেকে কোশ্চেন আসবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের। মানে এর ক্রোমোজোম, মানে এখানে যেটা পড়বে তিনটে রোগ যেটা বললাম, একটা ডাউন, মানে এগুলো সব সিনড্রোম বলা হয়, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম আর ক্লাইনফেল্টার। তিনটে সিনড্রোম আছে, তিনটে সিনড্রোমই খুব ইম্পর্টেন্ট। এর ক্রোমোজোম নাম্বার কত, এর ক্রোমোজোম নাম্বার কত, এর ক্রোমোজোম নাম্বার কত, এদের লক্ষণ কি, এই টাইপের কোশ্চেনগুলো আছে। মানে ক্রোমোজোম নাম্বার বেশি হলে কী কী প্রবলেম হয়, কম হলে কী কী প্রবলেম হবে। তো আমি ফার্স্টে ডাউন সিনড্রোম আসছি। তো ডাউন মানে কি, নিচে। এই নিচে ওয়ার্ডটা দেখে মনে রাখবে, এটা হচ্ছে বেটে হবে, হাইটে, এটা মাথায় রাখবে, মানে এদের হাইট ছোটো হবে, একটা বৈশিষ্ট্য এখানে পেয়ে যাবে। আর এটা হবে অটোজোমাল। আমি বলছি অটোজোমাল মানেটা কি। আমাদের কটা ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোম টোটাল, টোটাল 46টা। এই ক্রোমোজোম দু রকমের হয়, একটা হচ্ছে দেহ ক্রোমোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। দেহ ক্রোমোজোমকে বলা হয় অটোজোমাল। এগুলো জানো তো, 46টার মধ্যে কটা থাকে অটোজোমাল, 44টা। সেক্স ক্রোমোজোমাল কটা, দুটো। যেটা এখানে ভাগ থাকে, মানে যদি মেল হয় তাহলে কি হবে, এক্স ওয়াই, যদি ফিমেল হয় তাহলে এক্স এক্স, এটা ভাগ ছিল সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে। বাকি 44টা অটোজোম ছিল সবার ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে। ডাউন সিনড্রোমের ক্ষেত্রে কি বললাম, এটা অটোজোমাল ডিজিজ, মানে এখানে প্রবলেম হবে, শুধুমাত্র এটাই একটা, এখানেই প্রবলেম হবে। প্রবলেমটা কি, এখানে 44টা থাকে, ওর ক্ষেত্রে মানে যাদের ডাউন সিনড্রোম হবে তার ক্ষেত্রে 45টা হয়ে যাবে, প্লাস এবার দিকে যা যা থাকবে, মানে দুটো, এখানে দুটো হবে, সেই ছেলের ক্ষেত্রে যাই হোক, মেয়ের ক্ষেত্রে যাই হোক, তাহলে এদের টোটাল ক্রোমোজোম সংখ্যা হবে 46। এটা মাথায় রাখবে, কোশ্চেন এটাই দেয় যে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কত, 47। কোথায় বেশি থাকে, অটোজোমে। অটোজোম কটা বললাম, 44টা, মানে 22 জোড়া পেয়ার, মানে সবগুলো জোড়া জোড়া থাকে। তো আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি, মনে করো 1 নম্বর যেটা ক্রোমোজোম সেখানে কি দুটো আছে, মানে জোড়া বোঝে, 2 নম্বর ক্রোমোজোমে দুটো আছে, 3 নম্বর ক্রোমোজোমে দুটো আছে, এভাবে 20 নম্বর ক্রোমোজোমে এখানেও দুটো থাকবে, 21 নম্বরে এখানেও দুটো আছে নর্মালের ক্ষেত্রে, 22-এর ক্ষেত্রে এখানেও দুটো, এ পরপর আছে 3, 4, 5, 6, আমি আর পুরোটা লিখলাম না। এখানে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে 21 নম্বর, 21 নম্বরে 3টে হয়ে যাবে ক্রোমোজোম। তাহলে 45টা কত নম্বর হচ্ছে, যখন অটোজোমে, মানে কোনো একটা শিশুর, মানে সেটা মেনলি মানে ভ্রূণের ক্ষেত্রে শুরু হয়, মানে জন্মের থেকে যেটা হয়, ক্ষেত্রে কি হয়, যখন ক্রোমোজোমের 21 নম্বর ক্রোমোজোম, যেটা অটোজোমের 21 নম্বর ক্রোমোজোমের দুটোর জায়গায় যখন 3টে চলে আসে, মানে 1, 2, 3, 3টে ক্রোমোজোম হয়, তখন সেটা হচ্ছে ডাউন সিনড্রোমের রোগী হয়ে গেল। এটুকু তাহলে ক্লিয়ার হলো, বুঝতে পারলে। এদের 47টা ক্রোমোজোম, অটোজোমে বেশি, কত নম্বরে, 21 নম্বরে, এটা মাথায় রাখবে। আর এর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, এদের কী কী মানে অ্যাবনর্মালিটি হয়, মানে এরা হচ্ছে অ্যাবনর্মাল, এদের কী কী হয়, এরা হাইট ছোটো হবে,
জিভ বের করে থাকবে সবসময়। এদের মানে হাতের তালুটা মানে হচ্ছে এই জায়গাটা আরও একটু ফোলা হয়ে থাকবে, মানে হাতের তালুটা অনেকটা বড় হয়, হাতের তালু। এদের জড়বুদ্ধি সম্পন্ন হয়, মানে বুদ্ধি কম, একটু মানে আমরা পাগল টাইপের বা একটু মানে অ্যাবনর্মাল, মানে পুরোপুরি অ্যাবনর্মাল। এরা কোনো হয় না, বেশি দিন বাঁচে না, তাড়াতাড়ি মারা যায় এরা। আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো একটু দেখে নেবে বইয়ে। মানে মেনলি 3-4টা বৈশিষ্ট্য লিখতে হবে, তো আমি মোটামুটি বলে দিলাম এগুলো যেগুলো ডাউন সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয়। তাহলে এটুকু ক্লিয়ার হলো। এরপরে আসবো টার্নার সিনড্রোম আর ক্লাইনফেল্টার। এই দুটো মোটামুটি একই, একটু আলাদা শুধু। এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোমাল ডিজিজ। সেক্স ক্রোমোজোমাল বলতে আগেরটা ছিল অটোজোমাল, মানে ওই 44টার মধ্যে প্রবলেম হতো, এখানে হচ্ছে দুটোর মধ্যে প্রবলেম হবে। এবার বলছি কেমন করে প্রবলেমটা হয়। তো মেনলি আগে দেখে নাও, মানুষের ক্ষেত্রে যদি এটা মানুষের ক্ষেত্রে দেখো 46টা ক্রোমোজোম, এটা মেল মনে করো, এটা ফিমেল, এটা 46টা ক্রোমোজোম। তো যেহেতু অটোজোমাল, আমি অটোজোমালটা দেখাচ্ছি না, আমি শুধু সেক্স ক্রোমোজোমালটাই দেখাচ্ছি। 46-এর ক্ষেত্রে মেল হলে কী হবে এক্স ওয়াই, এর ক্ষেত্রে কী হবে এক্স এক্স। এটাও ক্লিয়ার তো, মেয়ে দুটো সমান একই থাকে। এর বলে পৃথকই হবে না সূত্র। এটা হচ্ছে ফুল ম্যান, মানে মানুষের ক্ষেত্রে, এটা মানে মাতার ক্ষেত্রে। এটা যদি পিতা ধরো, এটা হচ্ছে মাতা, এদের মধ্যে ক্রস হচ্ছে। যখন স্পার্ম মানে এদের ক্ষেত্রে স্পার্ম তৈরি হবে, এদের ক্ষেত্রে ওভাম তৈরি হবে। স্পার্ম তৈরির ক্ষেত্রে কী হবে, যখন এই দুটো মেনলি কী হয়, পৃথকীকরণ সূত্র অনুযায়ী এই দুটো আলাদা আলাদা হয়, মানে এক্স একদিকে হবে, একদিকে ওয়াই হবে। কিন্তু যদি এই দুটোর মধ্যে যখন একদিকে চলে আসবে, তার আলাদা কী থাকবে, ফাঁকা, না জিরো, মানে কিছুই থাকবে না, কোনো ক্রোমোজোমই থাকবে না। এটাও ক্লিয়ার হলো, মানে দুটো ক্রোমোজোম একদিকে চলে আসলো। তো ফিমেলটা নর্মাল, এর এক্স একটা ওভাম তৈরি হয়েছে, আর একটা এক্স এদিকে ওভাম তৈরি হয়েছে। তো যখন এই ক্রোমোজোমটা সাথে স্বাধীন, এবার এটা মানে এটা হয়ে গেল পৃথকীভবন, উপরেরটা এটাও পৃথকীভবন, এটাও পৃথকীভবন। এবার স্বাধীন বিন্যাস কী হবে, এটা এর সাথে যুক্ত হতে পারবে, এইটা এর সাথে যুক্ত হতে পারবে, মানে এরকম এর সাথে এটা যুক্ত হলে কী হবে এক্স এক্স ওয়াই। ক্লিয়ার হলো, এটা এর সাথে যুক্ত হলে কী হবে এক্স এক্স ওয়াই। এটুকু ক্লিয়ার। এবার এই ক্রোমোজোম যেটা ছিল সেটা যদি এর সাথে যুক্ত হয়, এখানে তো জিরো বললাম, তাহলে কী হবে এক্স শুধু, বা এক্স জিরো ধরা হয়, এক্স ও না কিন্তু এটা জিরো। এর ক্ষেত্রে কী হবে, এটাও এক্স জিরো। এটুকু ক্লিয়ার হলো। এবার দেখো তাহলে কি হলো, এখানে সেক্স ক্রোমোজোম কটা হলো, মানে নর্মালি কী হওয়া উচিত ছিল এক্স আর ওয়াই হওয়া উচিত ছিল, এখানে একটা এক্স বেশি, বা দুটো এক্স হওয়া উচিত ছিল, একটা ওয়াই, এখানে একটা এক্সট্রা চলে এসেছে। এখানেও তাই, এখানে কী ছিল এক্স এক্স বা এক্স ওয়াই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটাই শুধু এক্স আছে, মানে এটা জিরো বলতে নাই, এটা বাদই ধরে নাও। তাহলে কী হলো এখানে, তাহলে সেক্স ক্রোমোজোম সংখ্যা কটা হলো 3টা, এক্ষেত্রে 3টা, এর ক্ষেত্রে একটা, এর ক্ষেত্রে একটা। তো যে এই যে বেবিটা তৈরি হবে, তাহলে সেটা হবে ক্লাইনফেল্টার সিনড্রোম। ক্লিয়ার হলো, বলছি ক্লাইনফেল্টার মানেটা কি। এটা এদেরকে আমরা আমরা এটা আমরা সবাই দেখেছি, আমরা এদেরকে হিজড়া বলে রাখি। ট্রেনে মানে দেখবে, ট্রেনে গেলেই দেখতে পাবে হিজড়াদের। তো যারা হিজড়া হয় তাদের এই ক্রোমোজোম নাম্বারটা হয় এক্স এক্স ওয়াই। মানে মানে এক্স এক্স মানে হচ্ছে মেয়েদের বৈশিষ্ট্য, ওয়াই মানে হচ্ছে ছেলেদের বৈশিষ্ট্য। তাহলে কি মেয়েদের বৈশিষ্ট্য ছেলের বৈশিষ্ট্য আছে, ওই জন্য তারা হচ্ছে উভয় লিঙ্গ মানে ইসের মধ্যে পড়ে। এটাও তাই। এইটা হচ্ছে শুধুমাত্র মানে মানে একটা মেয়ে হলে কী হওয়া উচিত ছিল, দুটো এক্স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি একটা এক্স আছে, তার মানে এটা হাফ মেয়ে হাফ ফিমেল। এর ক্রোমোজোম নাম্বার কত 45, কারণ এখানে একটা ছিল, তাহলে দুদিকে 44 আর 45, এটাকে বলছে টার্নার সিনড্রোম। এটুকু ক্লিয়ার হলো। এদের মেয়েদের যা যা বৈশিষ্ট্য হয়, তাদের মেয়েদের বৈশিষ্ট্যগুলো থাকবে না, অনেকগুলোই বৈশিষ্ট্য থাকবে না। বৈশিষ্ট্যগুলো পড়লে বুঝতে পারবে, হিজড়ার বৈশিষ্ট্যগুলো পড়লেও বুঝতে পারবে কী কী হয়, মানে ওরা গলার আওয়াজ কেমন হয়, দেখতে কেমন হয়, মানে ফিগার কেমন হয়, জননের অক্ষম এরা, এদের ক্ষেত্রেও তাই।
এদেরও তাই, মানে এরা মেয়েদের মতো দেখতে হলেও মেয়েদের সম্পূর্ণ বৈশিষ্ট্য থাকবে না, মেয়েদের যেগুলো যেগুলো মেনস্ট্রুয়াল সাইকেল বা জনন সক্ষম এরা এগুলো করতে পারবে না। এই সব বৈশিষ্ট্যগুলো একবার দেখে নিবে পরীক্ষায় দেয়, এদের ক্রোমোজোম নাম্বার কী, এদের বৈশিষ্ট্য কী, ক্রোমোজোম নাম্বার কী, বৈশিষ্ট্য কী, এই ক্রোমোজোম তাহলে 47। আচ্ছা, আর একটা প্রবলেম হয় যেটা ক্লাইনফেল্ডের সাথে ডাউন সিনড্রোমের ক্যারেক্টারটা মিলিয়ে নেয় অনেক। তো এই জন্য এটা মনে রাখবে, এই টার্মটা দেখে মানে যাতে বুঝতে পারো এটা ক্লাইনফেল্ডের অনেক বড় টার্ম, ওটা ডাউন মানে বেটে, ক্লাইনফেল্ডের মানে ওটা মনে রাখবে। আর টার্নার মানে হাফ মেয়ে। এই টার্মগুলো মনে রাখবে, নাহলে পরীক্ষায় সব এলোমেলো হয়ে যাবে। কোশ্চেন আসবে হয়তো ভুলে উল্টো লিখে আসবে, অনেকের ক্ষেত্রেই দেখেছি অনেকে ভুল লিখে এসছে। তার আগেবার এই কোশ্চেন গতবারের আগের বারে এসেছিলো কোশ্চেন, সব উল্টো পাল্টা লিখে এসেছিলো। তো এটা ভালো করে পড়বে, এই তিনটে মেনলি ইম্পর্টেন্ট পড়া এখানে। আর ওই সংজ্ঞাগুলো, অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, এগুলো খুব ইম্পর্টেন্ট। আগে এটুকু পড়ো, আর গুগল মিটে আসো কালকে, কারো যদি প্রবলেম থাকে, আর বায়োটেকনোলজি যদি কিছু প্রবলেম থাকে সেগুলো জিজ্ঞেস করো, আর এখানকার যদি কিছু প্রবলেম থাকে তাহলে সেটাও জিজ্ঞেস করো। ঠিক আছে, এটুকুই থাকলো আজকে।